বলছি ডিপ্রিসিয়েশন শিডিউল করতে হয় না, শিডিউলের একটা ভালো করে ছক আঁকিয়ে দেখান। আচ্ছা আচ্ছা, আমরা ডিপ্রিসিয়েশনের শিডিউলটা কিভাবে করে সেটা আমরা দেখব। আচ্ছা, এটাও আমাদের গতদিন আমরা আওয়ারলি মেথড যেটা সেটা দেখেছিলাম গতকাল। আচ্ছা, আজকে এই সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড এটা কি করতে পারবে না করে দেখাবো এটা? করে দেখান। আচ্ছা, এখানে আমরা সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড, এই মেথডে আমরা এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এবং ক্যারিং ভ্যালু এই দুটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। তো একের রিকোয়ার্ড বি, এক নম্বরের রিকোয়ারমেন্ট হচ্ছে বি। তো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে যখন আমরা করতে যাব, এখানে লিখব সাম অফ ইয়ার ডিজিট মেথড। আচ্ছা, এই মেথডে যখন করতে যাব প্রথমেই আমাদের ইয়ার ডিজিটের সাম লাগবে, মানে মোট যোগফল লাগবে, সমষ্টি লাগবে। তাহলে টোটাল সাম অফ ইয়ার ডিজিট মেথড ডিজিট। তাহলে কত বছরের অঙ্ক এটি? অঙ্ক হচ্ছে 5 ইয়ার্স, তাই না? 5 বছরের। তাহলে 5 বছরের আমরা ইয়ার ডিজিটের সাম যখন নির্ণয় করতে যাব তখন 5 থেকে শুরু করতে হবে। 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, সবগুলো যোগ করলে 5 4 9, 9 3 12, 12 আর 3 15 আমরা যোগ করলাম। এটা যোগফল সমষ্টি আমাদের বের করতে হবে, কারণ যোগফল সমষ্টি নিয়ে এই অঙ্কটা। এখন যখন ডিপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করব, এখানে আমরা এরকম ভাবে লিখব ডিপ্রিসিয়েশন শিডিউল। ডিপ্রিসিয়েশন শিডিউল আন্ডারলাইন পাঁচ বছর। তাহলে 5 বছরের ঘর আমাদের এদিকে দাগাইতে হবে, 5টা রো দাগাইতে হবে, 5টা সারি দাগাইতে হবে আমাদের। দুই, 3, 4, 5। প্রথমটা হচ্ছে এয়ার এর, তারপরে হচ্ছে আমাদের কস্ট প্রাইস। আচ্ছা, তারপরে আমরা কস্ট প্রাইসের পর আমাদের এখানে যেহেতু ডিপ্রিসিয়েশনের রেট লাগতেছে না, আমরা ডাইরেক্ট ডিপ্রিসিয়েশন করব। ডিপ্রিসিয়েশন, তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যারিং ভ্যালু। এখানে লিখবো ইয়ার, এখানে লিখবো কস্ট, এখানে লিখবো ডিপ্রিসিয়েশন, এখানে লিখবো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এখানে লিখবো ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু। আচ্ছা, তো ইয়ার শুরু হয়েছে এটা কবে থেকে? আমাদের জানুয়ারি 1, 2010 সাল থেকে শুরু হয়েছে। 2010, 2011,
2012, 2013, 2014। কস্ট প্রাইস কত ছিল? এটা কস্ট প্রাইস ছিল এত, 2,90,000 টাকা। তাহলে 2,90,000 টাকা কস্ট প্রাইস, 2,90,000 টাকা কস্ট প্রাইস, 2,90,000 টাকা কস্ট প্রাইস, 2,90,000 টাকা। ডিপ্রিসিয়েশন এখন আমরা এখানে নির্ণয় করবো কি হবে, আমাদের কস্ট প্রাইস থেকে সেল বেস ভ্যালুটা বাদ দিতে হয়। তাহলে এখানে সেল বেস ভ্যালু কত আছে? সেল বেস ভ্যালু আছে 30,000 টাকা, তাই না? এই যে রেসিডুয়াল ভ্যালু কত? 30,000 টাকা। তাহলে এই যে কস্ট প্রাইস থেকে আমরা সেল বেস ভ্যালুটা বাদ দিব, তাই না? দিয়ে টোটাল সাম দ্বারা ভাগ দিব, এই তো। তো এখানে আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালু নামে একটা কলামও করতে পারি, তাহলে আমাদের এখানে বারবার করতে হবে না। যে ডিপ্রিসিয়েবল ভ্যালু, যেমন এখানে ডিপ্রিসিয়েবল ভ্যালু কত হবে? ডিপ্রিসিয়েবল ভ্যালু যদি এখানে আমরা নির্ণয় করি এরকম একটা বিষয়, তাহলে অঙ্কটা একটু হবে। ডিপ্রিসিয়েবল ভ্যালু সমান সমান কি? কস্ট মাইনাস সেলস ভ্যালু, না? এসভি, সেলস ভ্যালু। কস্ট হচ্ছে কত? 2,90,000 আর 30,000 টাকা হচ্ছে রেসিডেন্ট ভ্যালু। তাহলে 2,90,000 টাকা মোট মূল্য ছিল, সেখান থেকে 30,000 টাকা যদি আমরা বাদ দেই, তাহলে 2,60,000 টাকা আমাদের অপচয় হয়ে যাবে। তাহলে এটা নাম হচ্ছে ডিপ্রিসিয়েবল ভ্যালু। তাহলে এটা এখানে আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালুটা যদি অ্যাড করি, একটু মিশিয়ে দিই, এভাবে করলেও করা স্যার যাবে। এটা একটু আবার বুঝিয়ে দেন, বুঝিনি? এই যে ডিপ্রিসিয়েবল ভ্যালুটা একটু আবার বুঝিয়ে দেন, যেটা যে এখন বললেন ডিপ্রিসিয়েবল, 2,90,000। হ্যাঁ, ডিপ্রিসিয়েবল ভ্যালুটা হচ্ছে যত মূল্য আমাদের অপচয় হয়ে যাবে, মানে যত মূল্যে আমাদের ক্ষতি হয়ে যাবে, খরচ হয়ে যাবে, যেটা ব্যয় হয়ে যাবে। তাহলে আমরা মেশিন কিনছিলাম কত দিয়ে? 2,90,000 টাকা দিয়ে মেশিন কিনছিলাম না? 2,90,000 টাকা, কথা বলো আমার সাথে। 2,90,000 জি দিয়ে মেশিন স্যার। কিনছিলাম, আর 5 বছর শেষে বিক্রি করলে পাবো কত? 30,000 টাকা, তাই না? হ্যাঁ জি তাহলে 2,90,000 দিয়ে কিনছিলাম, 30,000 টাকা ভ্যালু, 5 বছর পর 30,000 টাকা পাচ্ছি, তাহলে 2,60,000 টাকা পাচ্ছি না? জি স্যার, জি স্যার, এখন বুঝতে পারছি। এই 2,60,000 টাকা হচ্ছে ডিপ্রিসিয়েবল। তার মানে ডিপ্রিসিয়েবল ভ্যালু। হ্যাঁ, এটা অবচয় হয়ে যাবে। তাহলে এখানে আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালুটা লিখতে পারি, কারণ এটার কাজ হবে অনেক। আর আগের যে ছক আছে ওভাবে করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এখানে লিখবো ডিপ্রিসিয়েবল ভ্যালু, ডিপ্রিসিয়েবল ভ্যালু কত? 2,60,000 টাকা, 2,60,000 টাকা, 2,60,000 টাকা, 2,60,000 টাকা, 60,000। এখন এখানে এটা আমরা ডিপ্রিসিয়েশন ঘর দিব, ডিপ্রিসিয়েশন। আচ্ছা, ডিপ্রিসিয়েশন কত হবে? এই যে 2,60,000, 2,60,000 টাকা বড় করি, 2,60,000 টাকা হচ্ছে আমাদের অবচয় ডিপ্রিসিয়েবল ভ্যালু। এটাকে ভাগ করব কত দ্বারা? সাম অফ দ্য ইয়ার ডিজিটের টোটাল যোগফল কত বাড়াইলো? 15 বাড়াইলো না? এই যে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে টোটাল আমাদের কত বাড়াইলো? টোটাল হচ্ছে 15 বাড়াইছে না? এই যে 15, এই 15 দ্বারা 15 বের হয়েছে। 15 দ্বারা ভাগ দিব। আর প্রথম বছরের কত সংখ্যা ছিল? 5, দ্বিতীয় বছরে 4, 5 তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 2, পঞ্চম বছরে 1। তাহলে প্রথম বছরে আমরা এখানে 5 দ্বারা গুণ করব, গুণ 5 করো, কত হয়? ক্যালকুলেটর আছে? 2,60,000 ভাগ 15 গুণন 5 সমান 86,667 মনে হয়। 86,667। 67। হ্যাঁ, এখানে এক বেশি দেবো, 67। তাহলে এটাই আমরা এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে দিব, 86,000 প্রথম ডিপ্রিসিয়েশনের টাকা, প্রথম বছরটা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনে পার হয়ে যাবে, 86,667। আর ক্যারিং ভ্যালু কোনটা হবে? ক্যারিং ভ্যালু হচ্ছে আমাদের এই যে কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড বাদ দেব, কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড বাদ। তাহলে কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড বাদ দিলে কত থাকে?
2,03,333, 2,03,333, এটা হচ্ছে ক্যারিং ভ্যালু আর এটা হচ্ছে অবচয়। আচ্ছা, তারপরে এখন আমাদের করবে ঠিক এরকম ভাবে করতে থাকবো আমরা। 2,60,000, তাহলে 2,60,000 কে 2,60,000 ভাগ কত 15 না, গুণ, এখানে গুণ করবো কত দ্বারা, এই যেটা দ্বিতীয় বর্ষ, এটা প্রথম বর্ষ, এটা তৃতীয় বর্ষ, এটা চতুর্থ বর্ষ, এটা পঞ্চম বর্ষ। তাহলে এটা দ্বিতীয় বর্ষ করতেছি, তার দ্বিতীয় বর্ষ কত, কোন সংখ্যা আছে, 4 না, 4 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত হয় ইংরেজি, তাহলে 4 দ্বারা আমরা গুণ করব। কত হয় দেখো, 2,60,000 ভাগ 15 গুণন 4, তাহলে 69,333, 69,333, এটা এর সাথে যোগ হয়ে যাবে। কত, আগে এক নম্বরটি ছিল 86,667, তাহলে 1,56,000, যোগ করলে হচ্ছে কত, 1,56,000। তাহলে আমরা ক্যারিং ভ্যালুটা কি হবে, এই যে কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেডটা বাদ দেব। তাহলে কত হবে, 1,34,000, তাই হচ্ছে না। $1,34,000। আচ্ছা, তারপরে আবার কি করব, একই রকম 2,60,000 টাকাকে ভাগ করব 15 দ্বারা, গুণ করবো কত দ্বারা, এখানে 3 দ্বারা। হ্যাঁ, গুণ করবো 3 দ্বারা। তাহলে 2,60,000 ভাগ 15 গুণন 3, তাহলে 52,000 টাকা আসে। হ্যাঁ 52,000 এর সঙ্গে যোগ করে দেব 1,56,000 যোগ 52,000, 2,08,000। এই 2,08,000 অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা কস্ট প্রাইস থেকে বাদ দেবো। কস্ট প্রাইস কত, 2,90,000, তাহলে মাইনাস 2,90,000, কত থাকে তাহলে 82,000 টাকা। 82,000। আর তারপরে আবার এখানে ওই একই রকম 2,60,000 টাকাকে ভাগ করব 15 দ্বারা, গুণ করব 2 দ্বারা, 2,60,000 ভাগ 15 গুণন 2, তাহলে 34,667 টাকা। 34,667 টাকা। এটা এর সাথে যোগ করব, 34,667 টাকা যোগ 2,08,000, 2,42,667 টাকা, তাই না, এই তো। তাহলে এটা আমরা কি করব, এই যে কস্ট প্রাইস এখান থেকে বাদ দেব, মাইনাস 2,90,000, তাহলে 47,333 টাকা। হ্যাঁ 333 টাকা। আবার এখানে ওই একই রকম 2,60,000 ভাগ 15 গুণন 1, কত হয়, 2,60,000 ভাগ 15, 2,60,000 ভাগ 15, 17,333, 17,333, এটা এর সাথে যোগ করে দেব, যোগ 2,42,667, তাহলে 2,60,000। এখানে থাকবে কত, এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কস্ট প্রাইস থেকে বাদ দিলে তার থাকবে কত, 30,000। এইভাবে আমরা ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করব। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো নাকি, এটা সমস্যা তো নেই? জি স্যার। আচ্ছা, তাহলে এই অঙ্কে আমরা ডিপ্রিসিয়েশন শিডিউল আমরা তৈরি করলাম, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এবং ক্যারিং ভ্যালুটা নির্ণয় করলাম আমরা। সি নাম্বার বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডিপ্রিসিয়েশন ফর 2010। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি এটা কি হবে বলতো,
ফাতেমা আছো তুমি? তন্দ্রা অ্যাডজাস্টিং। স্যার আজকে ক্লাস করছি, সমস্যা নাই, গাড়িতে ছিলাম তার জন্য। ও আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে বলো তো? অ্যাডজাস্টিং এন্ট্রি কোনটা? দুইটা, ডিপ্রিসিয়েশনের দুইটা হয় তাই না? হ্যাঁ ডিপ্রিসিয়েশন, হ্যাঁ জি স্যার। একটা হচ্ছে যে অ্যাডজাস্টিং, মানে শুধু 10 সাল নিব, হ্যাঁ অ্যাডজাস্টিং এন্ট্রি একবার হচ্ছে যে প্রথম যে আওয়ারলির একটা আর একটা সাম ডিজিট। ডিপ্রিসিয়েশন, প্রত্যেকটা বছর ডিপ্রিসিয়েশন দুটো যাবে দেওয়া হয়। একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, তাই না? এটা জি স্যার। এটা এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। আর ক্লোজিং এন্ট্রি যেটা বলবে সেটা হচ্ছে কি, কোনটা? ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন, আর ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। বুঝতে পেরেছো? তাহলে এখানে কোনটা চেয়েছে? অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি চাইলে এই এন্ট্রিটা আমরা দেব। তাহলে ওটা জাবেদা ঘর দেখাবো, ঠিক একই রকম ভাবে জাবেদার ঘর আমরা দেখাবো। যেহেতু দুইটা। স্যার আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা। একটা প্রশ্ন শুধু ভুল করছো স্যার। হচ্ছে প্রত্যেকটা পদ্ধতিরই তো হচ্ছে যে মানে সূত্রটা অনুযায়ী শিডিউল করছি, যখন আমরা শিডিউল করছি তখন সময়ের যেটা সাম অফ ডিজিট সেটা শুধু সময়টা বের করে শিডিউলে যে ওই ডিপ্রিসিয়েশনটা করে নিচ্ছি। হ্যাঁ যদি স্যার শুধু বলতো পদ্ধতি অনুযায়ী অঙ্ক বের করে নাও, ডিপ্রিসিয়েশন বের করে নাও, তাহলে স্যার হচ্ছে কি যে সাম অফ ডিজিটের সময়টা বের করে আবার কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু টোটাল ডিজিট আর ইয়ারলি ডিজিট দিয়ে বের করে নিতাম। কিন্তু হ্যাঁ এখানে শিডিউল করতে বলেছে, এর জন্য ওই জায়গাটা না করে শিডিউলে ওটা করছি নাকি? হ্যাঁ হ্যাঁ ওই জন্য শিডিউলে শখের, ডিপ্রিসিয়েশনটা বের করছি। ওই জন্য শখের মাধ্যমে করছি। শিডিউল বলা থাকলে কোনো মাপ নাই, শখের মাধ্যমে করতে হবে। যদি শিডিউল থাকে তাহলে শিডিউলের মাধ্যমে করতে হবে, আর শিডিউল না থাকলেও যদি তুমি করো কোনো সমস্যা নেই। এখানে শিডিউল না যদি বলে, শিডিউল যদি না করতে বলে তাহলে আমি ওই এখানে পদ্ধতি অনুযায়ী করে চলে যাব। হ্যাঁ এখানে এখানে ক্যারিং ভ্যালু বলছে, এই জন্য আমরা শিডিউলটাই করলাম, মানে শিডিউলের মধ্যে ক্যারিং ভ্যালুটা থাকে। প্রত্যেকটা পদ্ধতিতেই কি তাই? না ডাবল ডিলিং এও কি স্যার হচ্ছে রেটটা বার করে তারপরে কি হচ্ছে কস্টের সাথে রেট গুণ করে দিলে হয়ে যাবে না না না, ওটা শিডিউলে? ডাবল ডিক্লাইন আলাদা। ডাবল ডিক্লাইন তোমাকে ওটা আমি দেখাচ্ছি, ওটা ওটা দেখাবো। আচ্ছা খালি এইটুকু মনে রাখো, যদি আমাদের ক্যারিং ভ্যালু চাই তাহলে আমাদের এরকম শিডিউল করতে হবে, মানে এরকম শখ করে করতে হবে। আর ক্যারিং ভ্যালু যদি না চাই তাহলে তুমি ছকটা তো আমি বুঝতে পেরেছি যে এটা একটা শিডিউল করতে হচ্ছে, কিন্তু তাহলে সমস্যা কোথায়? যদি শুধু ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে বলতো তাহলে যে এভাবে ডাইরেক্ট করতে হবে, যে এখানে যে ডিপ্রিসিয়েশন খরচ যেভাবে করছে এইভাবে, এত কিছু লেখার দরকার নেই। নিয়মটা কোন নিয়মে করবো এটা বুঝতে পারছি। ও নিয়ম এখানে বলে দেওয়াই তো আছে বাবা, এখানে বলে দেওয়া আছে। তাই এই যে ক্যারিং ভ্যালু, এই ক্যারিং ভ্যালুর জন্যই আমরা ওই শখটা করলাম। ক্যারিং ভ্যালু অথবা শিডিউল যদি করতে বলে তাহলে শখ করতে হবে তোমার। আর ক্যারিং ভ্যালু যদি না করতে বলে, তাহলে শুধু ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে বলে শখ করার প্রয়োজন নেই। শুধু লিখবে ডিপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ার বা 2010, ডিপ্রিসিয়েশন 2011, ডিপ্রিসিয়েশন 2012, এরকম ভাবে। বুঝতে সমস্যা হলো? সাপোজ এটাতে আবার বলে দেখো, সাপোজ এখানে ক্যারিং ভ্যালুর কথা বলা নেই, তাহলে আমরা কিভাবে লিখতাম? যদি শুধু ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে বলতো তাহলে আমরা এইভাবে লিখতাম, ডিপ্রিসিয়েশন ওই এইটুকু করার পর, মানে এই দুটো লেখার পর, যে টোটাল সাম অফ দ্য ইয়ার ডিজিট লেখার এবং ডিপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করার পর আমরা তাহলে এখানে লিখতাম, অতএব ডিপ্রিসিয়েশন ফর ডিপ্রিসিয়েবল ভ্যালু না লিখেও তো করা যায়, মানে উপরে যদি দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ডিপ্রিসিয়েশন ফর হ্যাঁ হ্যাঁ কস্ট হ্যাঁ মাইনাস করা যায়। সার্ভিস ভ্যালু টোটাল ডিজিট আর গুণিত ইয়ারলি ডিজিট। ও বাবা হ্যাঁ ঠিকই আছে, ওইভাবে করা যায়। তাহলে ওই সবসময় যেন কস্ট মাইনাস সেলস ভ্যালু, কস্ট মাইনাস সেলস ভ্যালু সবগুলোতে লিখতে হবে। তা আমরা সবগুলো লিখবো না তো, ওই জন্য করছি আর কি। তাহলে ওটা যেহেতু করে নিছি, এখানে আর তোমার লিখতে হচ্ছে না কস্ট মাইনাস সেলস ভ্যালু, এই কথাটা লিখতে হবে না। এ কথা ডাইরেক্ট এখন ওই ডিপ্রিসিয়েবল ভ্যালু কত আছে? 2,60,000। তাহলে 2,60,000-কে আমরা 15 দ্বারা ভাগ করব আর 5 দ্বারা গুণ করব, করলে ওই যে 69,000। এটাই হচ্ছে আমার শিডিউলে ডিপ্রিসিয়েশন বের হবে। হ্যাঁ হ্যাঁ আবার ডিপ্রিসিয়েশন ফর 2011,
আবার এই স্যার এবার বুঝতে পারছি 2,60,000 স্যার ভাগ এই ছকটা কি এভাবে একটা ছকেই হবে হ্যাঁ মানে যে ইয়ার তারপরে কস্ট না তারপর ডিপ্রিসিয়েশন অ্যানুয়াল তাহলে ইয়ার করবো নাকি এই ছকই করতে হবে না সেটা বলতেছ? জি স্যার হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে ছক করে গেলেই হ্যাঁ হবে হ্যাঁ প্রত্যেকটাতে না প্রত্যেকটাতে না, আচ্ছা একটু আলাদা আছে। যখন যখন আমরা ইয়েকে যাব, যখন ডাবল ডিক্লাইনে যাব সেখানে ছকটা একটু আলাদা হবে, ও বুঝতে পেরেছ? ওটা আমি সব দেখাচ্ছি। পদ্ধতিতেই এক থাকবে এই পদ্ধতি এটা যেটা, এটা 3টা পদ্ধতিতে আমরা করতে পারবো, শুধু ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড বাদে 3টা মেথডে এটা আমরা করতে পারবো। তুমি কি বুঝতে পেরেছো যে কখন ছক করতে হবে আর কখন হবে না? জি স্যার আমি বুঝছি। হ্যাঁ ফাতেমা বুঝছো তুমি বাবা? স্যার বুঝতে পেরেছি যে কখন ছক দিতে হবে আর কখন দিতে হবে না আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা আমি স্কিপ করে গেলাম। এখন জাবেদার প্রসঙ্গে কথা বলি। জাবেদার আমি স্যার শুধু এটুকু বলেন যে একটা ছকে এই একটা ছকে করা এই একই রকম ছকে কয়টা ইয়া করা যাবে সাম অফ ডিজিট আর হচ্ছে কি সরলরৈখিক কেমন হয় নাকি এটাতে করা যাবে স্ট্রেট লাইন, 1 নাম্বার করা যাবে স্ট্রেট লাইন, 2 নাম্বার ও, করা যাবে প্রোডাকশন, 3 নাম্বার করা যাবে সাম অফ দ্য ইয়ার ডিজিট। আচ্ছা শুধুমাত্র 4 নাম্বার যেটা আমাদের ওই যে ও আচ্ছা ডাবল আচ্ছা ডিক্লাইন ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লেয়ারটাই শুধু করা যাবে না হ্যাঁ হ্যাঁ ডাবল ডিক্লাইনটা করা যাবে না, ডাবল ডিক্লাইনের জন্য আলাদা আচ্ছা আমাদের একটু আলাদা হবে। ডাবল ডিক্লাইনেরটাই আমরা দেখব। আর তোমরা অ্যাডজাস্টিং তো বুঝতে পেরেছো যে অ্যাডজাস্টিং এটা কোনটা দিতে হবে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি প্রথমের হচ্ছে প্রথম সালের মানে 10 সালের হচ্ছে এই যে প্রথমেরটা শুধু দুইটা অ্যাডজাস্ট হ্যাঁ দুইটা মেথডেরই অ্যাডজাস্টিং এন্ট্রি। স্যার অ্যাডজাস্ট এন্ডিজ তো বছরের শেষে হয় তাহলে ওখানে শেষ তারিখটাই লিখবো নাকি তারিখটা লিখেই দিব ডিসেম্বর। এখানে মানে রিকোয়ার্ড কত বি না সি? রিকোয়ার্ড হচ্ছে সি, রিকোয়ার্ড সি। সি এখানে অ্যাডজাস্টিং কোম্পানির নাম লিখবে, লিখে অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপর ডেট পেটেল আমি লিখলাম না, স্কিপ করে গেলাম। এখানে লিখবো কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। কত টাকা? ওই প্রথম আমাদের ইয়া মেথডে যেটা বাড়াচ্ছে সে টাকাটা এখানে দিব, সে টাকাটা এখানে দিব, ওই মেথডে যেটা বাড়াচ্ছে সেটা দিব, তারপরে আবার ওই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট এই মেথডে যেটা বাড়াইছে কত 86,667, এই 86,667 এখানে দিব, দুটোই দিতে হবে। বুঝতে পেরেছ? না স্যার এটা বুঝতে পারি নাই। বুঝতে পারো নাই? আচ্ছা তাহলে দেখো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কোনটা বলো তো? এটা বুঝতে পেরেছ? অ্যাডজাস্টিং এন্ট্রি কোনটা? আচ্ছা তারপরে আমি আবার তোমাদের আরেকটু ইয়ে করি, দাঁড়াও। এই যেহেতু 3টা এন্ট্রি না, প্রথমটা হচ্ছে ক্রয়ের, দ্বিতীয়টা হচ্ছে ডিপ্রিসিয়েশন সম্পর্কিত। এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, প্রথম এন্ট্রিটা যেটা দিই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। আর এই যেটা আছে না এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি, তাহলে এটা হচ্ছে অ্যাডজাস্টিং, আর এটা হচ্ছে কি ক্লোজিং। ক্লোজিং। তাহলে অ্যাডজাস্টিং দিতে বলে কোন এন্ট্রি দিব? ডিপ্রিসিয়েশন এটা দিব 2 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ 2 নাম্বারটা। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে এটাই আমরা এখানে লিখবো যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। হ্যাঁ যেহেতু এখানে 2টা মেথডে বলা আছে, ওকে এখানে মেথড 2টা বলা আছে, এটা আওয়ারলি মেথড। তা আওয়ারলি মেথডে তো ডিপ্রিসিয়েশন বাড়াচ্ছে 2010 সালে, তাই না? এখানে তো আমরা ডাইরেক্ট করলাম হচ্ছে আওয়ারলি মেথডটা করিনি, এখানে আমরা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে বাড়াইছি। তাহলে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে 2010 সালে আমাদের বাড়াইছে কত 86,667, এই টাকাটা আমরা এখানে দিব 86,667। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে এখানে। আর ওই আওয়ারলি মেথডে গতকাল যেটা দেখলাম না, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সংখ্যাটা দিব না, হ্যাঁ অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের সংখ্যাটা দিব, হ্যাঁ যেখানে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন লেখা আছে ওই সংখ্যাটা ওখানকার সংখ্যাটা দিব। না 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 ওখানে আমরা ডিপ্রিসিয়েশনের সংখ্যা দেব।
এই যে ও আচ্ছা ডিপ্রিসিয়েশন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে তো প্রথম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, এটা এটা তো প্রথম ডিপ্রিসিয়েশন ছিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা এইভাবে করবো। তাহলে অ্যাডজাস্টিং এটা কি লিখতে হবে আমার আর তন্দ্রা? না স্যার, স্যার এটা লিখতে হবে ডেপ্রিসিয়েশন হচ্ছে ডেবিট আর একুমুলেট ডেপ্রিসিয়েশন হচ্ছে ক্রেডিট। ক্রেডিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এখানেও আবার পরে এই মেথডেরও দিব ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এই মেথডের টাকাটা যেটা বের করলাম প্রথমে যেটা সেটা, আর গতকাল যেটা বের করেছিলাম সেই টাকাটা এখানে বলবে, গতকাল যেটা আমরা দেখেছিলাম। দুই মেথডের যেহেতু সেহেতু দুইটা এন্ট্রি আমাদের এখানে দিতে হবে, বুঝতে পেরেছ? একই এন্ট্রি দুইবার, জি টাকার পরিমাণ আলাদা হবে। আচ্ছা, এটা গেল। আমরা শিডিউল আরেকটা দেখব। স্যার 4 নাম্বারটা দেখান। 4 নাম্বার না? আচ্ছা, দেখো 4 নাম্বারটা দেখো। এটা 18 সালে আসছিল। বলা আছে পিঙ্কি কনস্ট্রাকশন কোম্পানি পারচেসড এ মেশিন অন জানুয়ারি 1, 2014 ফর টাকা 75,000 টাকা, 75,000 টাকাতে ক্রয় করেছে। দ্য কোম্পানি অলসো স্পেন্ট 2,000 টাকা অ্যাজ ক্যারিজ, 2,000 টাকা ভাড়া বাবদ দিয়েছে, খরচ করেছে 2,000 টাকা, অ্যান্ড টাকা 3,000 ফর ইনস্টলেশন চার্জ, এবং 3,000 টাকা ইনস্টলেশন চার্জ। আচ্ছা, তার মানে খরচ করছে, ক্রয় করছে 75,000 টাকা, 2,000 টাকা হচ্ছে ভাড়া, ক্যারেজ মানে হচ্ছে ভাড়া, আর 3,000 টাকা হচ্ছে সংস্থাপন ব্যয়। তাহলে মোট হচ্ছে কত? 75,000, 2,000 আর 3,000, মোট হচ্ছে 80,000 টাকা। তাহলে 80,000 টাকা হচ্ছে আমাদের মোট প্রাইস, তাই না? কস্ট। হ্যাঁ, কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস 80,000 টাকা। উফ, আচ্ছা আচ্ছা। তারপরে বলা আছে যে মেশিন, দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 5 ইয়ার্স। মেশিনের আজকাল হচ্ছে কত বছর? 5 বছর। স্ক্র্যাপ ভ্যালু কত? 8,000। 8,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ। স্ক্র্যাপ ভ্যালু মানে কি? ভগ্নাবশেষ মূল্য। স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, সেলভেজ ভ্যালু, রিসেল ভ্যালু সবগুলো একই বোঝাবে, মানে ভগ্নাবশেষ মূল্য। অ্যাজুম অ্যাকাউন্টিং ইয়ার ইজ ক্লোজড অন 31শে ডিসেম্বর 2000 ডিসেম্বর ইচ ইয়ার। প্রত্যেক বছর 31শে ডিসেম্বরে হিসাব ক্লোজ হয়। রিকোয়ার্ড শো দ্য মেশিনারি সরি ডিপ্রিসিয়েশন শিডিউল ফর 2014-2018 ইউজিং দ্য ফলোইং মেথড। নিম্ন মেথড ব্যবহার করে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আর ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। তাহলে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড তো তোমরা আমি এর আগে করালামই। ডাবল ডিক্লাইন, তারপরে দেয়া লাগবে না এই নাম্বারটা, তুমি নাম্বারটা দেখান। হ্যাঁ, বি নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমি বন্ধ করে দিই। আচ্ছা, হয়ে গেল এটা। তাহলে এখানে আমাদের ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে যখন করতে যাবো 4 নাম্বার, 4 এর বি, এখানে আমরা লিখবো 4 এর বি, রিকোয়ারমেন্ট বি, ডিমিনিশিং ব্যালেন্স না কি ব্যালেন্স বলছে? ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। হ্যালো মোবারক, আমি ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটা ক্লাসে আসতে, অনলাইন ক্লাসে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এখানে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে অবচয় নির্ণয় করতে গেলে অবচয়ের হার লাগে, তাই না? তাহলে অবচয়ের হারটা আমাদের নির্ণয় করে নিব। তাহলে এখানে আমরা লিখবো রেট অফ ডিপ্রিসিয়েশন, রেট অফ ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন রেট কত হবে এখানে? 200%। আগে 200%। তাহলে এখানে কত বছর যাবে বাবা মেশিনটা? নিচে 5 বছর, 5 বছর স্যার। 5 বছর। তাহলে 5 দ্বারা ভাগ করব, করলে কত হচ্ছে? 4 5 20, 5 বছর। 40%। 40%, জি তাই না? স্যার। আচ্ছা, ওকে, এই জিনিসটা আমাদের বের করে জি নিতে স্যার। হবে। এখন আমরা ডিপ্রিসিয়েশন শিডিউল নির্ণয়। তাহলে ডিপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করার জন্য আমাদের এখানে লিখতে হবে ডিপ্রিসিয়েশন শিডিউল।
স্যার আমার এখানে একটা কথা, এখানে তো শিডিউল এ ডিপ্রিসিয়েশন বের করছেন, যদি শিডিউল ছাড়া ডিপ্রিসিয়েশন বের করতাম তাহলে কি লিখতাম? শুধু ওইটা দেন, এই কথাটাই লিখতাম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। না সমস্যা নাই, ডিপ্রিসিয়েশন শিডিউলই লিখতাম আমরা। মানে শিডিউল না করতে বললেও আমরা এই শিডিউল ভাবেই করব এই মেথডে। এটা হচ্ছে আমাদের ইয়ার, এটা হচ্ছে আমাদের ইয়ার, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস বা ওপেনিং বুক ভ্যালু, এটা হচ্ছে রেট, এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ক্লোজিং বুক ভ্যালু, এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে ওপেনিং বুক ভ্যালু, ওপেনিং বুক ভ্যালু, আর এটা হচ্ছে রেট, এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে ক্লোজিং বুক ভ্যালু। ওই যে ক্লোজিং বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু আমাদের যেটা লিখলাম সেটা ক্লোজিং বুক ভ্যালু, LUE, ক্লোজিং বুক ভ্যালু। আচ্ছা আমাদের এটা ক্রয় করছে কবে? ক্রয় করছি 2014 সালে। তাহলে 14 সালে ক্রয় করছি, 14 থেকে 18, তাহলে 2014, 15, 2016, 2017, 2018, 5 বছর। ওপেনিং বুক ভ্যালু আমাদের কত টাকা? মেশিন ক্রয় করছিলাম কত টাকা দিয়ে? 75,000 টাকা দিয়ে, না? 75,000 যোগ হচ্ছে 5,000। তাহলে এখানে আমরা টোটাল কস্ট প্রাইসটাও লিখে নিতে পারি, লিখে নিব টোটাল কস্ট প্রাইস, ডিপ্রিসিয়েশন রেটে এখানে টোটাল কস্ট, টোটাল কস্ট সমান কত? 75,000 টাকা যোগ 2,000 টাকা যোগ 3,000 টাকা সমান 80,000 টাকা। এই 80,000 টাকা টোটাল ওপেনিং বুক ভ্যালুতে লিখবো 80,000 টাকা। রেট হচ্ছে কত? 40%, 40%, 40%, 40%, 40%। লাস্ট বছরে রেট হবে না, মেশিনের আয়ুষ্কালে লাস্ট বছরে রেট হবে না, এটা মনে রাখো। তাহলে ডিপ্রিসিয়েশন কত হবে? 80,000, 80,000 গুণন কত? 40% সমান কত? 32,000। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যাবে কত? 32,000 যাবে। এখানে থাকবে কত? তাহলে আমাদের এই ওপেনিং বুক ভ্যালু থেকে আমরা ডিপ্রিসিয়েশনটা বাদ দেব। ওপেনিং বুক ভ্যালু কত আছে? 80,000 মাইনাস ডিপ্রিসিয়েশন হচ্ছে কত? একটু ছোট্ট করেন, স্ক্রিনটা একটু ছোট্ট করেন স্যার। ছোট বাবা, স্যার একটু ছোট্ট করেন। স্যার আমার একটা কথা আছে, এই যে ডিপ্রিসিয়েবল ভ্যালুটা বের করে নিব না? না না, এখানে ডিপ্রিসিয়েবল ভ্যালুর কোনো কাজই আসবে না, এখানে ডিপ্রিসিয়েবল ভ্যালুর কাজ আসবে না, এখানে শুধুমাত্র টোটাল কস্টের উপর ধরতে হবে। মোট যে মূল্য, এখানে কস্ট থেকে সেলস ভ্যালু কোনো বাদ যাবে না,
ডিপ্রিসিয়েবল ভ্যালুর এখানে কোনো কথাই আসবে না, এখানে শুধু ডাইরেক্ট কস্ট মানে টোটাল কস্টের উপর হবে, টোটাল কস্ট প্রাইসের উপর হবে। তাহলে এই ওপেনিং বুক ভ্যালু থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেবো ৮০,০০০ টাকা থেকে, এই ৮০,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা বাদ দাও, কত থাকে ৪৮,০০০ না? স্যার এই যেভাবে আপনি ছক আঁকিয়ে দিলেন না, সেম ছকই হচ্ছে কি যে ডাবল ডিক্লারে ছকটা আঁকাবো না, হ্যাঁ হ্যাঁ লিখা টিখা সব সেম স্যার। হ্যাঁ 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 স্যার এখানে শুধু যদি মানে আমি এটা আপনাকে বারবার বলছি যে শিডিউল বাদে যদি দিত তাহলে আমি কি ওখানে কস্টের সাথে হচ্ছে যে ৪০% গুণ করে দিলে আমার ডিপ্রিসিয়েশনটা বের হয়ে যেত না স্যার? হ্যাঁ হ্যাঁ আর ডিপ্রিসিয়েশন যদি স্যার হচ্ছে মানে বছর বছর বলে তাহলে ওই যে বছরটা বলবে সেই বছরের ডিপ্রিসিয়েশন কি করে দিব? বের করবো। আচ্ছা যখন করব ওটা আমি দেখে দেবো বাবা, এটা শেষ করি তারপরে তোমাকে আমি ওটা বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা স্যার অবশ্যই বলে দিন, আচ্ছা নিচে একটু দেখাই দিন। আচ্ছা আচ্ছা দেখাই দেবো। তাহলে এটার উপর এটা বোঝো, যেটা বোঝাচ্ছি এটা বোঝো, দেখো ওটা আমার মাথায় আছে বলবো। আচ্ছা তাহলে এটা আমরা এভাবে ৩২,০০০ টাকা লাগবে। তাহলে ক্লোজিং বুক ভ্যালু কত হবে? ওপেনিং বুক ভ্যালু থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেবো, বাদ দিলে এটা হচ্ছে কত ৪৮,০০০ টাকা হয়। এই ৪৮,০০০ টাকা ২০১৪ সালে ক্লোজিং বুক ভ্যালু, এটা ২০১৫ সালে ওপেনিং বুক ভ্যালু হবে ৪৮,০০০। এটা যেটা ক্লোজিং সেটা পরের বছরে ওপেনিং হবে। এর উপর এখন হবে কত 40%। তাহলে ৪৮,০০০-এর উপর কত পার্সেন্ট হবে? 40%। করলে হচ্ছে কত ১৯,২০০। তাহলে ১৯,২০০ আর এটা আগে ছিল ৩২,০০০, কত ৩২,০০০। তাহলে হচ্ছে কত ৫১,২০০। তাহলে এই ৪৮,০০০ থেকে ১৯,০০০ টাকা বাদ দাও, ১৯,২০০ টাকা বাদ দাও, কত থাকে ২৮,৮০০। তাহলে ক্লোজিং বুক ভ্যালু ২৮,৮০০ ২০১৫ সালে এটা ২০১৬ সালে ওপেনিং এ যাবে ২৮,৮০০। তাহলে ২৮,৮০০ গুণন 40%, তাহলে কত হচ্ছে ১১,৫২০। ১১,৫২০ এর সাথে যোগ করো ৫১,২০০, তাহলে কত হচ্ছে ৬২,৭২০। এই ২৮,৮০০ থেকে ডিপ্রিসিয়েশন বাদ দাও, তাহলে কত থাকে ১৭,২৮০। এই ১৭,২৮০ ক্লোজিং বুক ভ্যালু যেটা সেটা পরের বছরে আমাদের ওপেনিং হবে ২৮০। এই ১৭,২৮০ উপরে 40% কত হয় ৬,৯১২। এটা এখন এর সাথে যোগ করো কত ৬২,০০০ ৬৯,৬৩০। এখন ক্লোজিং বুক ভ্যালু কত হবে? এই ১৭,২৮০ থেকে এই ৬,৯১২ বাদ দাও, ১০,৩৬৮। হ্যাঁ ১০,৩৬৮। এই যেটা আমাদের ক্লোজিং সেটা পরের সালে যা হবে কি ওপেনিং, কত ১০,৩৬৮। ওপেনিং হয়ে যাবে স্যার পরের বছরে যে। এখন আমাদের এই লাস্ট বছরের রেটটা আমরা অ্যাপ্লাই করে নিই। লাস্ট বছরে আমাদের ভগ্নাবশেষ মূল্য কত থাকবে? রেসিডুয়াল ভ্যালু কত থাকবে আমাদের? ৮,০০০ টাকা, তাই না? মানে সর্বশেষ জি স্যার। বছরের মেশিনের মূল্য থাকবে ৮,০০০ টাকা। তাহলে এই ৮,০০০ টাকা আমরা এখানে রেখে দেব। সর্বশেষ বছরে এখানে ৮,০০০ টাকা রেখে দেব। রেখে দিয়ে অবচয়টা হবে ব্যালেন্সিং ফিগারে, মানে আমাদের মূল্য ছিল বছরের প্রথমে ১০,৩৬৮ টাকা মূল্য ছিল, বছর শেষে মূল্য হচ্ছে কত ৮,০০০ টাকা। তাহলে মাইনাস করে এখানে লিখতে হবে ২,৩৬৮ টাকা। এটা ব্যালেন্সিং ফিগার বলে, বিএফ বি। স্যার এটা বুঝি নাই। আচ্ছা তাহলে ২০১৮ সালে বছরের প্রথমে মেশিনের মূল্য কত টাকা ছিল? ১০,৩৬৮ না? জি স্যার। এখন ২০১৮ সাল শেষে মেশিনের মূল্য কত টাকা থাকবে? ৮,০০০ টাকা। ২০১৮ সাল শেষে ৮,০০০ টাকাতে বিক্রি করতে পারবে, তার মানে কি মেশিনের দাম ৮,০০০ টাকা। তাহলে ৮,০০০ টাকা আছে। এই সালে
2018 সালের সর্বশেষে আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করবো না, এটা ব্যালেন্সিং ফিগার করতে হবে, মানে মাইনাস করে করতে হবে। বছরের প্রথমে এত টাকা মূল্য ছিল, বছরের শেষে মূল্য হয়ে গেছে এত, তাহলে কত টাকা কমে গেছে সেটা হচ্ছে অপচয়। এটা বিএফ লিখতে হবে, ব্যালেন্সিং ফিগার। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। কারণ জি এটা স্যার। এটা এখন এটার সাথে যোগ একটা মাত্র স্যার কি? 69,632 যোগ আমাদের 2,368, 72,000 টাকা। এখানে তখন থাকবে কত? 72,000 টাকা। এই হবে আমাদের এই ইয়েটা করতে হবে, মানে ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে এইভাবে আমাদের শিডিউলটা করতে হবে। এই শিডিউলে লাস্ট বছরে এসে আমাদের এই ইয়ে করতে হবে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। লাস্ট বছরে আসে ব্যালেন্সিং ফিগারে করতে হবে, এখানে পার্সেন্টেজ অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এটা কি সমস্যা আছে শিডিউলে? না না স্যার, স্যার। মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এখন শিডিউল যদি না করতে বলে, শুধু বলছে যে ডিপ্রিসিয়েশন নির্ণয় করো, তাহলে তুমি এটাতেও করলে কোনো দোষ নাই। এইভাবে যদি করো কোনো সমস্যা নেই, করতে পারবে। বুঝতে পেরেছো? শিডিউল করতে বলেনি, তারপর ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে বলছে, তুমি এইভাবে নির্ণয় করলে করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন যদি স্যার অনেক সময় চলে যাবে না তখন? হ্যাঁ, সময় যাবে, কিন্তু যদি না বলে তাহলে এইভাবে আমরা লিখবো, টোটাল কস্ট কত, একটু দূরে লিখবে, কত টাকা হয়েছে? 80,000 টাকা, তাই না? 80। মানে জি স্যার। 75 যোগ 75 যোগ 2 2 যোগ যোগ 3। 3, এর মিল হচ্ছে কত? 80,000। তাহলে এখানে লিখবো মাইনাস ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত সালে? 2014 সাল থেকে শুরু, না? এই যে 2014 সাল থেকে শুরু, তাহলে ফর 2014 কত? ওই 80,000-এর উপর কত পার্সেন্ট ডিপ্রিসিয়েশন রেট? কত পার্সেন্ট? 40%। 40%, না? জি স্যার। 40% করো, কত হয়? এটা একটু দূরে লিখি। স্যার ওখানে তো মনে হয় উপরে করেছেন 32,000। হ্যাঁ, 32,000। 32,000 ওখানে বাদ দিব, মানে এটা দিয়ে দিয়ে করবো এখন। 32,000 বাদ দিলে 48,000 টাকা থাকে, 48,000 টাকা থাকে। এই 48,000 টাকা থেকে পরের বছর অবশ্যই বাদ দিব, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ 2015 কত? 48,000 গুণন কত? 40% সমান সমান কত হয়? পরের বছর অবশ্যই বাড়াইছে কত? 19,200, তাহলে 19,200 এখানে বাদ যাবে। এত কিছু লিখতে শখ দাগে করাই ভালো। এটা হয়ে গেল। জি স্যার, এটা কেমন জানি প্যাচ লাগতেছে। এটা বাদ দিলাম, বাদ দিয়ে এখানে বাদ দিলে কত থাকবে? 28,800। এটা থেকে বাদ দিলে কত? স্যার করে 28,800। আবার এখান থেকে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ 2016 কত? 28,800 গুণন 40%, তাহলে 3 নম্বর বর্ষের ডিপ্রিসিয়েশন বাড়াইছিল 11,520, 28,845, 11,520, তাহলে এখানে আমরা লিখবো 11,520। 11,520 যখন বাদ দিছি, 11,520 বাদ দিলে 17,280, এটা হচ্ছে কত? 17,280 মাইনাস এখান থেকে আবার কি করব? ডিপ্রিসিয়েশন বাদ দিব, ডিপ্রিসিয়েশন অফ 2017 কত? ওই 17,280 গুণন 40%, তাহলে এটা কত বাড়াইছিল ডিপ্রিসিয়েশন? 6,912, 6,912 বাদ দিয়ে থাকবে হচ্ছে 10,368, 68, এটা
লাস্ট বছরে যেটা ডিপ্রিসিয়েশন হবে, ডিপ্রিসিয়েশন অফ 2018, এটা আমাদের 10,368 আমাদের ছিল, মানে ওই বছর শেষে। আর ভগ্নাংশের মূল্য কত টাকা ছিল? ভগ্নাংশের মূল্য ছিল 8,000 টাকা। এখান থেকে আমরা 8,000 টাকা বাদ দিব। লাস্ট বছরে আর পার্সেন্টেজ অ্যাপ্লাই হবে না, কত? 2,368। তাহলে এটা যদি আমরা বাদ দিই থাকবে কত? আমাদের 8,000 টাকা। বুক ভ্যালু। এভাবে আমরা ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে পারি, অথবা আমরা ছকের মাধ্যমে করতে পারি। ছকের মাধ্যমে সহজ, যেহেতু ছকের মাধ্যমে আমাদের করতে বললেও ছক করতে হবে, শিডিউল করতে বললেও ছক করতে হবে, তাই অথবা ছক করাই ভালো আমাদের। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তোমরা অঙ্ক দেখো, রাতের বেলা আবার তোমাদের ক্লাস নেব। ঠিক আছে স্যার। আচ্ছা, রাতের বেলা আবার নেব। জি স্যার। ঠিক আছে স্যার। রাত 8টার দিকে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো।